আজকে আমরা ডেলিভারি ম্যান নামের একটি ড্রামা নিয়ে কথা বলবো। গল্পের শুরুতে দেখা যায় মিন নামের একটি ছেলেকে। মিন তার দাদি এবং মায়ের সাথে থাকতো, কিন্তু কিছুদিন আগে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মিনের মায়ের মৃত্যু হয়। তারপর থেকে মিনেরই তার দাদি এবং সংসার সবকিছুরই খেয়াল রাখতে হয়। সে এখন কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। মিন তার মার ট্যাক্সি চালানো শুরু করে। সকাল থেকে মধ্যরাত অবধি সে ট্যাক্সি চালায়। দেখা যায় একজন যাত্রী মিনকে তাড়াতাড়ি তার মেয়ের স্কুলে পৌঁছে দিতে বলে। মিনও তাই করে। মেয়েকে দেখতে পেয়ে যাত্রীটি খুব খুশি হয়। তাদের খুশি দেখে মিনও খুব খুশি। এরপর আমরা দেখতে পাই মিনের বন্ধু সেওককে। সেওক অনেক ধনী পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও তার পরিবার তাকে ঘর থেকে বের করে দেয় যাতে সে নিজে কিছু করতে পারে। এখন সেও অনেক বড় ব্যবসায়ী। তারা দুজনে একটি দামি ইটালিয়ান স্পিকার কিনতে যাচ্ছিল, কিন্তু তারা সেখানে পৌঁছতেই দেখতে পায় কিছু চোর স্পিকার নিয়ে পালিয়ে যাচ্ছে। মিন তাদের পিছু নেয়। শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে মিন তাদের ধরে ফেলে। এরা রাতের বেলা প্রায়ই চুরি করে, এজন্য পুলিশ অফিসার মিনকে ধন্যবাদ দিয়ে তার সাহসিকতার প্রশংসা করে। পরের দিন মিন যখন তার ট্যাক্সি পরিষ্কার করছিল, তখন সে গাড়ির পিছনের সিটে একটি ফোন খুঁজে পায়। মিন ফোনটি অন করার চেষ্টা করতেই শক খায়। এমন সময় ব্যাংক থেকে একজন অফিসার আসে মিনের সাথে দেখা করতে। তিনি জানান 3 মাস যাবৎ মিন তাদের ঘরের কিস্তি পরিশোধ করছে না। যদি সামনের মাসে সে $20,000 কিস্তি পরিশোধ না করে, তাহলে তাদের ঘর অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। মিন খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সে শুধু ভাবতে থাকে কিভাবে এত দ্রুত এত টাকা জোগাড় করা সম্ভব। এমন সময় মিনের গাড়িতে ভূতের মতো দেখতে 3 জন মেয়ে ঢুকে বসে। তারা মিনকে কবরস্থানে যেতে বলে, তবে সেখানে গিয়ে দেখা যায় আসলে সিনেমার শুটিং চলছে আর এরা সবাই অভিনেত্রী। স্বস্তির নিঃশ্বাস ফেলে মিন আবার গাড়ি চালানো শুরু করে, কিন্তু আবার সে পিছনের সিটে একটি মেয়েকে বসে থাকতে দেখে। মেয়েটিকে খুব অদ্ভুত দেখাচ্ছিল। মিনের মনে হয় সেও হয়তো একজন অভিনেত্রী। সে বলে, সবাই তো নেমে গিয়েছে, তুমি কেন বসে আছো? তখন মেয়েটি বলে, ঠিক আছে, আমিও নেমে যাচ্ছি। অদ্ভুত ব্যাপার হলো মেয়েটি ট্যাক্সির দরজা না খুলেই নেমে যায়। শুধু তাই নয়, সে যখন হাঁটছিল তখন এক অদৃশ্য শক্তি আবার তাকে গাড়ির ভিতর ঢুকিয়ে দেয়। এসব দেখে তো মিন বেহুঁশ হয়ে যায়। সকালবেলা যখন তার ঘুম ভাঙে, তখন তার মনে হয় এসব ওই স্বপ্ন ছিল। কিন্তু পাশের সিটে মেয়েটিকে দেখে সে চিৎকার করে ওঠে। ভয়ে তাড়াতাড়ি ট্যাক্সি থেকে বের হয়ে যায়। একজন অফিসার আসে ট্যাক্সিকে রাস্তা থেকে সরাতে। মিন জানায় ট্যাক্সিতে সমস্যা আছে, সে ভিতরে যাবে না। কিন্তু অফিসার ট্যাক্সি চেক করে কাউকে দেখতে পায় না। মিন আবার ট্যাক্সিতে এসে বসে। আবার সে মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি জিজ্ঞেস করে, আমি কে? এখানে কি করে এলাম? তখন মিন বলে, তুমি যেই হও না কেন, আমার গাড়ি থেকে বের হয়ে যাও। কিন্তু সে কোনোভাবেই গাড়ি থেকে দূরে যেতে পারে না। বারবার এক অদৃশ্য শক্তি তাকে গাড়ির ভিতর ঢুকিয়ে দেয়। দৃশ্যে আমরা দেখতে পাই একজন বাবা তার মেয়ের সমাধির কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় পুলিশ অফিসারের মেসেজ আসে। তাকে জানানো হয় একজন নতুন ডিটেকটিভ তার মেয়ের কেস নিয়ে কাজ করবে। এ সময় আমরা তার মেয়ে জিহুনকে দেখতে পাই। জিহুন হলো সেই মেয়েটি যেই মুহূর্তে মিনের ট্যাক্সিতে বসে আছে। মিন তখন জিহুনকে নিয়েই যাত্রী খুঁজতে থাকে। আর তো কোনো উপায় নেই। কিন্তু জিহুনের উপস্থিতির কারণে যাত্রীরা অদ্ভুত রকম অস্বস্তিতে ভুগতে থাকে এবং মাঝ রাস্তাতেই ট্যাক্সি থেকে নেমে যায়। এসব কারণে মিনের আর্থিক ক্ষতি হতে থাকে। রাতের বেলা মিন তার ট্যাক্সি একদম ঘরের কাছেই পার্ক করে যাতে জিহুনের অসুবিধা না হয়। জিহুনের মনে হয় যেন সে এখানে আগেও এসেছে। রাতের বেলা মিন ঘুমাতে পারে না, শুধু ভূতের স্বপ্ন দেখতে থাকে। পরের দিন সকালে দাদি মিনকে বলে তাকে টেম্পলে নামিয়ে দিতে। দাদির শরীর খারাপ হয়ে যেতে পারে চিন্তা করে মিন তাকে না করে দেয়, কিন্তু দাদি তো শুনবেই না। তিনি গাড়িতে উঠে পড়েন। কিছুক্ষণ তারও অস্বস্তি হতে থাকে, কিন্তু ততক্ষণে তারা টেম্পলে এসে পড়ে। দাদি টেম্পলের ভিতর চলে যান। তখন মিন টেম্পলের কিছু নারীকে বলে তার গাড়িতে ঝাড়ফুঁক করে দেওয়ার জন্য। এতে জিহুনের খুব কষ্ট হতে থাকে। তখন মিন ঝাড়ফুঁক বন্ধ করে দেয়। মিনের কাছে একজন ডাক্তারের ফোন আসে ট্যাক্সির জন্য। ডাক্তারকে নিয়ে মিন রওনা দেয়, কিন্তু ডাক্তারের মধ্যে কোনো খারাপ লাগার চিহ্ন দেখা যায় না।
তখন জিহুন বলে, দেখেছো ব্যাপারটা, আসলে আমার কারণ নয়, বরং অন্য কোনো কারণে সবার খারাপ লাগতো। মিন এবং অন্যরা হসপিটালে পৌঁছালে দেখতে পায় একজন নারীকে অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে। তখন তার মনে পড়ে যায় যখন তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন এই ডাক্তারই প্রথম তাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। মিন কৃতজ্ঞতা স্বরূপ ডাক্তারের জন্য কিছু গিফট নিয়ে যায়। সেখানে তার সাথে তারই ফ্রেন্ড সুরির দেখা হয়। ডাক্তারকে গিফট দিয়ে মিন আবার গাড়িতে ফিরে আসে। বাসায় ফেরার সময় জিহুন মিনকে রিকোয়েস্ট করে গাড়ি যেন তার বাসার আরো কাছে রাখা হয়, কারণ রাস্তার পাশে আলো থাকে না। জিহুনের খুব ভয় লাগে। মিন অবাক হয়ে জানতে চায় ভূতের আবার কিসের অন্ধকারের ভয়। তারপরও সে গাড়ি তার বাসার পাশেই পার্ক করে। জিহুনের আবার মনে হতে থাকে এখানকার সবকিছুই তার খুব চেনা, কিন্তু সে ঠিক মতো মনে করতে পারে না। সকালবেলা জিহুন খুব ভালো ব্যবহার করে মিনের সাথে, কারণ আগের রাতেই সে জানতে পেরেছিল মিন এখন খুব আর্থিক কষ্টে আছে। জিহুন মিনকে বলে, আমি সবসময় সামনের সিটে বসবো, তুমি যাত্রীদের পিছনে বসাবে। চলার পথে মিন একজন পুরুষ যাত্রী পায়। তাকে ভিতরে বসতে বলতেই মানুষটি অবাক হয়ে জানতে চায়, তুমি আমাকে দেখতে পাচ্ছ? মিন তার প্রশ্ন ঠিক বুঝতে পারে না, তারপরও হ্যাঁ বলে। মানুষটি খুশি হয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। কিন্তু এ কি, এও যে জিহুনের মতো দরজা না খুলেই গাড়িতে ঢুকে পড়ল। মিন এবং জিহুন এতটা অবাক হয়। মিন বলে, আমার ট্যাক্সি কি ভূতের আড্ডাখানা? একটার পর একটা ফ্রিতে উঠেই চলেছে। আর না পেরে মিন তার ট্যাক্সি বিক্রির জন্য দোকানে নিয়ে যায়। এটা করে সে ভূত থেকেও মুক্তি পাবে, আর্থিক কষ্টও মিটবে। তখন সেখানে আরেকজন ভূত চলে আসে। সে মিনকে অনুরোধ করে তার মেয়েকে বাঁচানোর জন্য। তার মেয়ের চিকিৎসার জন্য সে স্বর্ণ বিক্রি করতে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তাই সে মিনকে অনুরোধ করে স্বর্ণগুলো তার সন্তানের কাছে ফিরিয়ে দিতে। মিন খুব দ্রুত স্বর্ণগুলো নিয়ে হসপিটালে চলে যায়। এরপর আমরা দেখতে পাই হসপিটালের গেইটে একটা ছোট্ট বাচ্চা তার মাকে বলছে, তোমাকে মা আমার চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না, বাবার এক বন্ধু এসেছিল, তিনি বলেছেন বাবা তাকে এগুলো দিয়েছে আমার চিকিৎসার জন্য। বাচ্চাটির মা যেন বিশ্বাসই করতে পারছিল না। এই দৃশ্য দেখে মিন এবং অন্য ভূতগুলাও খুব ইমোশনাল হয়ে পড়ে। বাচ্চাটির বাবার শরীর আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যায়। তার মানে ভূতের শেষ ইচ্ছা যদি পূরণ হয় তাহলে তার আত্মা শান্তি পাবে এবং পৃথিবী থেকে বিদায় নেবে। বাচ্চাটি মিনকে একটি স্বর্ণের আংটি উপহার দিয়ে বলে, বাবা আমাকে বলেছিল যে তোমাকে স্বর্ণগুলো পৌঁছে দেবে তাকে তুমি একটি স্বর্ণ উপহার দিবে। এসব দেখে জিহুনের মাথায় একটি আইডিয়া আসে। সে মিনকে বলে, যেহেতু তোমার ট্যাক্সিতে এখন দুটো ভূত আছে, তাই তোমার ট্যাক্সিতে তো কেউ চড়বে না, কেননা তুমি এটা ভূতের ট্যাক্সি বানিয়ে নাও। তোমার কাজ হবে ভূতদের শেষ ইচ্ছা পূরণ করা, বিনিময়ে তুমি এরকম স্বর্ণ বা টাকা পেতে পারো। মিন তো তখন ওই স্বপ্ন দেখতে শুরু করে। সে অনেক ধনী হয়ে গিয়েছে, তার চারপাশে টাকার বৃষ্টি হচ্ছে। এ সময় দ্বিতীয় ভূতটি, যার নাম ইয়ন, সে বলে ওঠে, আমার কাছে অনেক স্বর্ণের বিস্কিট আছে। তারা সবাই তখন ইয়নের বাসায় যায়। বাসায় আসার পর ইয়ন বলে, আসলে আমার কাছে অনেক নয়, শুধু একটি স্বর্ণের বিস্কিট রয়েছে। একথা শুনে মিন খুব রেগে যায়। ইয়ন বলে তার খুব ইচ্ছা ছিল তার স্ত্রীর জন্য একটি বাথটাব কেনার, কারণ তার স্ত্রীর খুব শখ ছিল তাদের একটি বাথটাব থাকবে। সে মিনকে বলে স্বর্ণের বিস্কিট বিক্রি করে একটি বাথটাব কিনতে এবং বাকি টাকা নিজের জন্য রাখতে। কিন্তু মিন এতই রেগেছিল যে সে তাদের কোনো সাহায্য না করেই সেখান থেকে চলে যায়। বাসায় আসার পর মিনে তার ছেলেবেলার কথা মনে পড়ে যায়, যখন তার মা তাকে বাথটাবে গোসল করাতো। পরের দিন মিন ইয়নকে সাহায্য করার জন্য আবার তার বাসায় যায়। তাকে দেখে তো ইয়ন মহা খুশি। মিন ইয়নের কাজিন সেজে তার বাসায় ঢুকে। এরপর ইয়নের স্ত্রীকে কোনো এক অজুহাতে ভিতরে পাঠিয়ে দেয় এবং ইয়নের লুকিয়ে রাখা স্বর্ণের বিস্কিটটি খুঁজে নেয়। প্ল্যান একদম সাকসেসফুল। কিন্তু তখনই ইয়নের স্ত্রীর কাছে একটি ফোন আসে। আসলে ইয়নের মৃত্যু হয়েছিল কোম্পানিতে কাজ করার সময়, তাই কোম্পানি ইয়নের স্ত্রীকে একটি বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে চায়। তারা সবাই যখন ক্ষতিপূরণের টাকা আনতে যায়, তখন হঠাৎ সেখানে ইয়নের মাও এসে পড়েন। তিনি ইয়নের অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করেন। সেখানে কিউই ফল রাখেন, বলেন এটি তার ছেলের খুব পছন্দ। কিন্তু ইয়ন বলে, কিউই ফল তো আমি খেতেই পারি না, অ্যালার্জির সমস্যা হয়ে যায়।
এরপর ইয়নের মা কথায় কথায় জানতে পারেন ইয়ন আসলে বিয়েই করেনি, সে তার প্রেমিকার সাথে একসাথে থাকতো। এই সুযোগ কাজে লাগিয়ে ইয়নের মা ক্ষতিপূরণের সব টাকা হাতিয়ে নেয়। এসব দেখে ইয়নের সন্দেহ হতে থাকে, কারণ তার মা খুব ছোটবেলায় তাকে এতিমখানায় রেখে যায়। সে নিজেই জানে না এত বছর পর তার মা দেখতে কেমন হবেন। মিন মহিলাটিকে ফলো করতে থাকে, কিন্তু তার বাসায় গিয়ে তেমন কিছুই পাওয়া যায় না একটি ছবি ছাড়া। মিন ইয়নকে জিজ্ঞেস করে এমন কিছু কি তার মনে পড়ছে যা দ্বারা প্রমাণ করা যায় এটিই তার মা। ইয়ন বলে তার মায়ের ডান হাতে একটি কাটা দাগ ছিল। মিন কৌশলে মহিলাটির হাত পরীক্ষা করে আর দেখতে পায় তার হাতেও একটি কাটা দাগ রয়েছে। এ সময় মহিলাটি বলে ওঠেন মিন এবং সু মিলে তার ছেলেকে হত্যা করেছে। একথা শুনে সু অজ্ঞান হয়ে যায়। পরীক্ষা করার পর জানা যায় সু এখন 3 মাসের গর্ভবতী। ডাক্তার সুকে নিজের যত্ন নিতে বলেন। এরপর কৌশলে তারা মহিলাটির ডিএনএ টেস্ট করায়, কিন্তু ইয়নের ডিএনএ এর সাথে তার ডিএনএ মেলে না। পুলিশ আসার আগেই ফ্রড মহিলাটি পালিয়ে যায়। মিন এবং অন্যরা ক্ষতিপূরণের টাকা নিয়ে বাসায় আসে। সু চলে যাওয়ার পর মিন দেখতে পায় কিছু ডকুমেন্ট গাড়িতে পড়ে আছে। সে সেগুলো দেওয়ার জন্য উপরে উঠলে দেখতে পায় মহিলাটি এবং তার স্বামী সুকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে টাকা দিয়ে দেওয়ার জন্য। মিন অনেক চেষ্টা সত্ত্বেও কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। ইয়ন বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল এবং দরজা খোলার চেষ্টা করছিল। অলৌকিকভাবে একসময় দরজা খুলে যায়। মিন ঢুকেই তাদের ধরাশয়ী করে ফেলে। পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়। মিন এবার সব সত্যিটা সুকে বলে। সু অবাক হয়ে যায়, কিছুটা হয়রানও। সে এসব বিশ্বাস করে না। মিন জানায় ইয়ন তোমার পাশেই দাঁড়িয়ে আছে। ইয়ন তাদের একান্ত অনেক ঘটনা বলতে থাকে যে মিন সুকে শোনায়। সু আবেগে কান্নায় ভেঙে পড়ে। ইয়ন বলে তোমার মনে আছে আমরা ঠিক করেছিলাম আমাদের সন্তানের নাম রাখবো স্টার। তুমি অবশ্যই আমাদের সন্তানের নাম স্টার রাখবে। আমি খুব দুঃখিত যে এই অবস্থায় আমি তোমাকে একা ছেড়ে গিয়েছি। ইয়ন সুকে শেষবারের মতো আলিঙ্গন করে বাতাসে মিলিয়ে যায়। মিন বাসায় এসে জানতে পারে পুলিশ সন্দেহ করছে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়নি, বরং কেউ তাকে খুন করেছে। মিন দেখতে পায় জিহুনের হাতের চুলের ব্যান্ডটা হুবহু তার মায়ের হেয়ার ব্যান্ডের মতো। দাদি মিনকে তার মায়ের একটি ছবি দেখায়, আর এই ছবিতে তো মা আর জিহুন একসাথে, কিন্তু তারা কখন এই ছবি তুললো? ছবিতে নিজেকে দেখে জিহুন খুব খুশি, আর আমি তো খুব সুন্দরী, একদম পরীর মতো। মিন বলে ওঠে তুমি পরী না, তুমি ভূতনি। মিন ভাবতে থাকে তার মায়ের সাথে জিহুনের কি সম্পর্ক হতে পারে। পরের দিন পুলিশ অফিসার মিনের সাথে দেখা করেন। তাদের প্রশ্ন ছিল এমন যেন মিনই তার মাকে খুন করেছে। রেগে মিন চিৎকার করতে থাকে। এরপর আমরা অতীতে ফিরে যাই। দেখা যায় মিন তার মায়ের সাথে ফোনে কথা বলছিল যখন তার অ্যাক্সিডেন্ট হয়। ফোনে সে মায়ের চিৎকার শুনতে পায়। দ্রুত সে অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছে। ততক্ষণে সেখানে অ্যাম্বুলেন্স চলে আসে, কিন্তু মিন অন্য গাড়িতে করে হসপিটালে যায়। তার মায়ের ট্যাক্সি সেখানেই ছেড়ে দেয় যাতে কোনো প্রমাণ নষ্ট না হয়। অথচ আজ কিনা পুলিশ তার উপরে সন্দেহ করছে। অন্য দৃশ্যে দেখানো হয় দাদি মিনের ফ্রেন্ড সুরিকে বাসায় নিমন্ত্রণ করছে। আসলে দাদি চায় সুরি এবং মিনের সম্পর্ক বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপ নিক। দেখা যায় হাসপাতালে নতুন ডক্টর এসেছে যার নাম জঙ্গু। সে ডক্টর ডোজিনকে সরিয়ে দিয়ে নিজেই ভুল চিকিৎসা শুরু করে। ডক্টর ডোজিন তাকে সরিয়ে দিয়ে রোগীকে বাঁচিয়ে দেয়। তখন ডক্টর ডোজিন খেয়াল করেন ডক্টর জঙ্গু হসপিটালে জয়েন করার পর থেকে আগের তুলনায় রোগী বেশি মারা যাচ্ছে। ডক্টর ডোজিন এই ব্যাপারে ডক্টর জঙ্গুর সাথে কথা বলতে চাইলে ডক্টর জঙ্গু বলে ওঠে তুমি আমাকে খারাপ বলার কে? তুমি কত ভালো মানুষ তা আমার খুব ভালো মতো জানা আছে। দেখা যায় ডক্টর জঙ্গুর কাছে অনেক দামি ঔষধ ও ইনজেকশন রয়েছে যা সে লুকিয়ে রাখতো। অপরদিকে দেখা যায় মিনের ট্যাক্সিতে একজন শ্যামেন উঠেছে। শ্যামেন হলো তারা যারা ভূত তাড়ানোর কাজ করে। ছেলেটি জিহুনকে দেখতে পায়। সে মিনকে বলে এই ভূতের আত্মার সাথে তোমার ট্যাক্সির কোনো সম্পর্ক নেই, বরং তোমার ট্যাক্সিতে রাখা কোনো জিনিসের সাথে তার সম্পর্ক রয়েছে। তখন মিনের ট্যাক্সিতে পাওয়া সাদা রঙের ফোনের কথা মনে পড়ে যায়। ফোন নিয়ে একটু দূরে যেতেই জিহুন উড়ে মিনের কাছে চলে আসে। তার মানে শ্যামেনের কথাই সত্যি, জিহুনের সম্পর্ক ট্যাক্সির সাথে নয়, এই ফোনের সাথে। এই সময় অ্যাক্সিডেন্টালি মিন ও জিহুন একে অপরকে কিস করে।
বিব্রত অবস্থায় কেউ কারোর দিকে তাকাতে পারে না। মোবাইলের চার্জ শেষ হয়ে যায়। তখন জিহুনও অদৃশ্য হয়ে যায়। মিন মোবাইলে চার্জ দেওয়ার জন্য বাসায় নিয়ে আসে, কিন্তু এই টাইপের চার্জার তার বাসায় নেই। ঠিক করে সে মার্কেট থেকে কিনে আনবে, কিন্তু দাদিকে সময় দিতে গিয়ে আর সম্ভব হয় না। দাদি ফোনটি পুরনো ফোন বলে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর বিভিন্ন রকম যাত্রীর সাথে মিনের সারাদিন ভালোই যায়। সে ভাবতে থাকে জিহুনকে সে ভুলে যাবে। অপর দৃশ্যে দেখা যায় জিহুন এখন অন্য দুনিয়ায়। যদি তাকে এখন বাঁচানো না হয় তাহলে ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যাবে। মিন তার বন্ধু সেওকের সাথে খেতে বসে। এমন সময় ইয়নসু নামের এক নারী আসে সেখানে। ইয়নসু তাদের দুজনেরই বন্ধু। সে আবার সেওকে ট্যাক্সি ভাড়াতে চালায়। ইয়নসুর মায়ের ভুলে যাওয়ার রোগ ছিল, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুলিশ স্টেশনে খুঁজে পাওয়া যায়। ইয়নসুর মা একটি ছোট বাচ্চার সাথে খেলছিল, কিন্তু বাচ্চাটির মার মনে হলো তিনি তার বাচ্চাকে বিরক্ত করছেন, তাই সে পুলিশকে ডাকে। ইয়নসু মিনকে বলে, আমার মা হলো পুরো দুনিয়ার জন্য ভূতের মতো। সবাই তাকে দেখতে তো পায়, কিন্তু আসলে কেউ তাকে দেখতে চায় না। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নেই। তখন মিনের জিহুনের কথা মনে পড়ে যায়। জিহুনের তো এই দুনিয়ায় মিন ছাড়া আর কেউ নেই। পরের দিন মিন ডাস্টবিন থেকে ফোন উদ্ধার করে, চার্জার কিনে ফোনে চার্জ দেয়। চার্জ হতেই জিহুন সেখানে এসে পড়ে। সে মিনের হাতের উপর পড়ে যায়। জিহুন জানতে চায় মিন কিভাবে তাকে বাঁচালো। মিন জানায় 4000 টাকার চার্জার দিয়ে। জিহুন অবাক হয়ে বলে, তোমার মতো লোভী মানুষ যে কিনা 10 টাকার জন্য সব করতে পারে, সে এত টাকা খরচ করলো আমার জন্য? আবার যাত্রীরা মিনে ট্যাক্সি থেকে মাঝপথে নেমে যেতে থাকলো। ব্যাংক থেকে প্রতিদিন মনে করিয়ে দেয় কিস্তির কথা। জিহুন আবার মিনকে ভূতের ট্যাক্সির আইডিয়া দেয়। অপদৃশ্যে দেখা যায় সুরি ডক্টর ডোজিনকে খুব পছন্দ করত। সে ডক্টর ডোজিনের সাথে একটি বাচ্চার অন্ত্যেষ্টিক্রিয়ায় যায়। শিশুটি তাদের পেশেন্ট ছিল। ডক্টর ডোজিন ডক্টর জঙ্গুর কারণে খুব চিন্তিত ছিলেন। অপরদিকে জিহুন মিনকে একটি ভূতের স্টেশনে নিয়ে যায়। এখানে কোনো মানুষ দাঁড়ায় না, সব ভূত আর ভূত। তার মধ্যে একটি ছেলে জিহুনকে চিনতে পারে। সে ছিল তার ছোটবেলার বন্ধু। ছেলেটি জিহুনকে তার বাসায় নিয়ে যায়। তাদের দুজনের ছবি দেখাতে থাকে। এতদিন পর পরিচিত কাউকে পেয়ে জিহুন খুব খুশি হয়। ছেলেটির নাম সুনবু। সুনবু জানতে চায় মিন এবং জিহুন লাভার্স কিনা। তারা দুজনেই মানা করে দেয়। জিহুন জানায় তারা বিজনেস পার্টনার। সুনবু বলে, তোমার টাকার দরকার, আমি তোমাকে অনেক টাকা দেব। বিনিময়ে আমি জিহুনকে ডেট করতে চাই। জিহুন রাজি হয়। তারা শপিং করে, একসাথে মুভি দেখে। মিন এসব দেখে খুব জেলাস ফিল করে। সুনবু জিহুনকে প্রপোজ করার জন্য মিনের সাহায্য চায়, কিন্তু মিন তাকে সেদিন সেখানে নিয়েই যায় না। জিহুন বলে, আমি সুনবুকে পছন্দ করি না। তারপর আমি তার সাথে ছিলাম তোমার জন্য, যাতে তুমি তাড়াতাড়ি ব্যাংকের লোন পরিশোধ করতে পারো। শুনে মিন আবেগতাড়িত হয়ে পড়ে, কিন্তু সে জিহুনকে সুনবুর কাছে নিয়ে যায়। তারপর সে বাইরে সেওকের সাথে অপেক্ষা করতে থাকে। সেওক বলে, তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে তা বলে দেওয়া উচিত। যদি না বলে বলুক, বেশিতে বেশি কি হবে, তুমি কষ্ট পাবে এই তো। কিন্তু কখনই না বলার চাইতে কষ্ট পাওয়া ঢের ভালো। অপরদিকে দেখা যায় সুনবু জিহুনকে বলে, তুমি কি জানো ভূতেরা এই পৃথিবী থেকে দুই ভাবে চলে যেতে পারে। এক, যদি তার শেষ ইচ্ছে পূরণ হয়। দুই, যদি সে সত্যি ভালোবাসতে শুরু করে। বেঁচে থাকতে আমি সবসময় চেয়েছি তোমাকে ভালোবাসতে। এখন আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তুমি কখনো কাউকে ভালোবেসো না। তাহলে নিজের অতীত জানার আগেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মিন সেখানে এসে পড়ে। দেখতে পাই সুনবু ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। এরপর আমরা বুঝতে পারি মিন এবং জিহুন দুজনেই দুজনকে ভালোবাসে, কিন্তু জিহুন তো স্বীকার করে না গায়েব হয়ে যাওয়ার ভয়ে। মিন জিহুনকে তালিসমান মাথায় দিয়ে সত্যি কথা বলতে বলে। তালিসমান মাথায় দেওয়ার পর জিহুনের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তখন আমরা গল্পের শুরুতে দেখানো তার বাবাকে দেখতে পাই। বোঝা যায় জিহুন এবং তার বাবা দুজনেই পুলিশ অফিসার ছিলেন। পুলিশ মিনের মা এবং জিহুনের মৃত্যুর ঘটনা তদন্ত করছিল। তারা জিহুনের বাবার সাথেও কথা বলে। মনে হচ্ছিল যেন তিনি কিছু লুকাচ্ছেন। তদন্ত করতে গিয়ে পুলিশ দেখতে পায় হেলমেট পরা এক বাইক চালক
মিনের মাকে ধাক্কা দেয়। বাইকটি সেই হসপিটালে গিয়ে থামে যেখানে সুরি এবং ডক্টর ডোজিন কাজ করে। কাকতালীয়ভাবে এই হাসপাতালেই মিনের মায়ের মৃত্যু হয়। পুলিশ অফিসাররা হাসপাতালে এসে উপস্থিত হয়। সিরিজের প্রথম পার্ট এখানেই শেষ করছি। মিনের মা এবং জিহুনের মৃত্যুর জন্য কে দায়ী? মিন কি শেষ পর্যন্ত তার লোন পরিশোধ করতে পেরেছিল? এসব জানার জন্য আমন্ত্রণ রইল ফাইনাল পার্ট দেখার। ধন্যবাদ।